আমাদের বিয়ের গল্প পর্ব ১। আমাদের বিয়ের কথাবার্তা পারিবারিকভাবেই চলছে। আসলে প্রবাসীদের বিয়ের বিষয়টা সাধারণত পরিবার দেখেই। ওই যে একটা কথাই আছে না, আমরা এক চোখে পরিবার দেখি, আরেক চোখে কাজ। তৃতীয় চোখ নাই যা দিয়ে নিজেকে দেখব, যার জন্য তৃতীয় চোখের কাজটাই পরিবারই করে। কয়েকটা মেয়ে দেখে ছবি পাঠিয়ে কিছুটা ডিটেলস দিয়ে জানতে চাইল কোন মেয়েটা পছন্দ হয়েছে। ছবিগুলো কয়েকবার দেখে তনির ছবিটা আলাদা করে বললাম, এর বাবা মার সাথে কথা বলতে পারেন। পরিবার তাদের মতো কথা এগিয়ে নিয়ে আমাকে জানালো দেশে আসার জন্য। আমি কাজের মানুষ, কাজ ছাড়া কিছুই বুঝি না। অফিসে কথা বলে দেশে যাওয়ার তারিখটা জানালাম। এই তারিখ মানে বিয়ে করার জন্য না, একটু কথা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ব্যাগপত্র গুছিয়ে রাতে ফ্লাইটে দেশের উদ্দেশ্যে উড়ান দিলাম। পরের দিন তনিদের বাড়িতে যাব। সকালে নাস্তা করে তনিদের বাড়িতে আসলাম। এই একটু পরিচয় হওয়া আর কি। আমাদেরকে রিসিভ করলেন তনির মামা। ভদ্রলোক অনেক অমায়িক এবং মিশুক পাত্রী দেখতে এসে মনে হয় এক প্রকার ইন্টারভিউ দিতে বসলাম। এই সেই হাজারো প্রশ্ন হলো। আমার ততটুকুই উত্তর দিলাম। মনে হচ্ছে ঘটক বেটা কিছু বাড়িয়েই বলেছিল, তাই কোনো উত্তরের পরে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। সুন্দর পরিপাটি সাজানো একটা পুতুলের মতন মেয়েকে আমার সামনে সোফাতে বসানো হলো। সাধারণত কন্যাকে লাল বা উজ্জ্বল রঙের শাড়ি পরানো হয়, কিন্তু তনিকে একটা নীল শাড়িতে আমার সামনে আনা হলো। নীল শাড়ির সাথে খোপায় বেলফুল, চোখে কাজল, হালকা একটু মেকআপ করা হয়েছে। ঠোঁটে কী কালারে যেন একটা লিপস্টিক দিয়েছে। আমার কালার চিনতে সমস্যা হয়। আমি কয়েকটা কালার ছাড়া অন্য কোনো কালার সহজে চিনতে পারি না। ফর্মালিটি বলতে যা জানতে চাওয়া দরকার তাই জানতে চাওয়া। যদিও কোনো প্রশ্ন করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু মুরব্বীরা বলল কিছুই না জানতে চাওয়া অভদ্রতা, তাই কিছু জানতে চাওয়া। আমি মানুষটাই ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি বললাম, আপনাকে আমার পছন্দ হয়েছে। আমাকে আপনার পছন্দ হয়েছে কি না বলতে পারেন। তনি নীরব হয়ে বসে আছে। পাশ থেকে মামা বলল, নীরবতা সম্মতির লক্ষণ। আমার কথা এগিয়ে নিতে পারি। আমাদের পক্ষ থেকে ফুপা জানতে চাইল কতজন বরযাত্রী আসতে পারবো, তবে 200-এর কম হলে ইজ্জত থাকবে না। কোনো ভেন্যুতে অনুষ্ঠান করবে এটাও জানাতে চাইছেন। আমাদের পরিবারে যৌতুকের প্রচলন নাই, তাই যৌতুক নিয়ে কথা উঠবে না, এটাই স্বাভাবিক। মেয়ের পক্ষ দিনমোহর কত এবং মেয়েকে কি গহনা দিতে হবে এইসব কথা শুরু করলেন। 20 লক্ষের নিচে কাবিনে বিয়ে হলে ইজ্জত বাঁচবে না, ইত্যাদি ইত্যাদি। এইসব বিষয়গুলি আমার কাছে অনেকটা অস্বস্তি লাগছে। আমি একটু কাশি দিলাম। এই কাশির মানে যক্ষা নয়, এটা সরল মিনিং হলো আমি কিছু বলতে যাচ্ছি। আমার কাছে দেখে তনি এগিয়ে এসে এক গ্লাস পানি দিল। গ্লাসটা মনে হয় নতুন, অথবা মাত্রই শোকেস থেকে নামিয়ে নিয়ে এসছে। রেগুলার ইউজ করার গ্লাস হলে কিছু ক্রেজ থাকতো। এই গ্লাসটা চকচকে পরিষ্কার। আমি পানিটা হাতে নিলাম, একটু খেয়ে উঠে গিয়ে টেবিলে রাখলাম। সবার সামনে দাঁড়িয়ে বলতে লাগলাম, বিয়েতে কোনো বরযাত্রী আসবে না, হয়তো বাবা মা এবং 2-3 জন সাক্ষী থাকবে। যতক্ষণ না সাক্ষী থাকলে ইসলামের বিয়েকে বৈধ বলা হয় ততজন থাকবে, এবং দিনমোহরের বিষয়টা আমি যত ক্রাশ দিতে পারবো ততই হবে। সামর্থ্যের বাইরে গিয়ে কাগজে লিখে বিয়েটাকে অবৈধ বা হারাম করতে পারবো না। ভেন্যুর বিয়ের কথা বাড়িয়ে লাভ নাই। আমাদের বিয়েটা হবে মসজিদে, এবং মসজিদের নবমীতে, রাসুল শাহ মসজিদে। এতটুকুই বলে আমি থামলাম। সবাই একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। হয়তো আমি দাঁড়িয়ে এক নিঃশ্বাস এতগুলো কথা বলার জন্য অনেকে বেয়াদব ভাবতে শুরু করেছে। আমি আবার শুরু করলাম। আলেমের সাথে কথা বলে যতটুকু ভালো মনে করেছি ততটুকুই বলেছি। ইসলামের বাইরে গিয়ে চাকচিক্য বিয়ে করতে পারবো না। সেই বিয়েতে আল্লাহর রহমত থাকবে না। অধিক কথা বলার জন্য এবার সত্যি কাশি আসলো। তনির মামা নিজেই গ্লাস পানি নিয়ে আমাকে দিকে এগিয়ে দিয়ে আসলেন। পাশে দাঁড়ালেন। অবাক হয়ে আমাকে দেখছেন। সুন্দর করে জানতে চাইলেন কি করে এমন কাজ সম্পূর্ণ করা সম্ভব। আমি পানি খেয়ে দাঁড়ালাম। আবার কথা বলতে শুরু করলাম। বিয়েতে মেয়ের বাবা এবং 2 জন সাক্ষী থাকা বাধ্যতামূলক।
আমি চাই তনির বাবা মা পাসপোর্ট করবে, তারপর অমরাহ ভিসা করবে। আমার বাবা মাও সাথে যাবে, একজন মাওলানাও আমাদের সাথে যাবে। এর বাইরে যদি আর কোনো ব্যক্তি উপস্থিতি প্রয়োজন হয় তাহলে উনিও যাবেন। তবে বিয়ের বিষয়ে যতজন যাবেন সবার খরচ আমি বহন করব। আমার কথা শেষ না হতেই তনির বাবা বললেন, বিয়ের অনুষ্ঠান করতে টাকা খরচ হতো, যেহেতু অনুষ্ঠানের জন্য টাকা লাগছে না, তাই কনে পক্ষে যতজন যাবেন সবার খরচ উনি বহন করবেন। আমি বিনয়ের সাথে ওনাকে থামিয়ে দিলাম, বললাম, মেয়েকে পড়াশোনা করিয়ে বড় করতে অনেক খরচা করেছেন, এখন থেকে সবটা দায়িত্ব আমাকে দিন। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ সবটা খরচ আমি ম্যানেজ করতে পারবো। এখন কাজ হলো যারা যারা যাবে তাদের লিস্ট করতে হবে, ভিসা করতে হবে, হোটেল বুকিং করতে হবে, এয়ার টিকিট কাটতে হবে। আগে পাসপোর্ট হাতে আসুক, তারপর অন্য কিছু। আমি তাকিয়ে দেখছি তনির চোখে পানি ছলছল করছে, একটু হলে টুপুস করে সোফার হাতলে পড়বে। টনি যেভাবে বসে আছে চোখের পানি ওইখানেই পড়ার কথা। আমি অপেক্ষা করছি এই দৃশ্যটা দেখার জন্য। সবাই মোটামুটি একটা কনফার্মেশনে আসলাম, বিয়ের অনুষ্ঠান মদিনাতেই হবে। কারা যাবে তাদেরও একটা লিস্ট হলো। টনির মামা আমার হাত ধরে বলল, বাবা, এমন বরকতময় বিয়ে দেখার জন্য আমি তোমাদের সাথে যাব। শুনেছি সাহেবেদের বিয়েতে অনেকেই হেল্প করতো। আমি যাব, তবে খরচের অংশটা আমি দেব। তুমি দিতে পারবে জানি, তবুও এমন এমন বরকতময় কাজে একটু অংশীদার হতে চাইছি, প্লিজ মানা করো না। টনির দুলাভাই একই কথা বলল। পিছন থেকে আর চাচাও এমন প্রস্তাব রাখলেন। এখন আমার দায়িত্ব টনি এবং তার বাবা মা এবং আমার বাবা মায়ের ভিসা টিকিট এবং হোটেলের ব্যবস্থা করা। টনির বাবা দাঁড়ালো, টনির পাশে দাঁড়িয়ে বলল, তুমি তো সবই শুনেছ, এমন বিয়েতে তোমার মতামত কি? টনি 1 সেকেন্ডের কম সময়ে বলল, আল্লাহ সাক্ষী, আপনাদের প্রস্তাবে আমি একমত। হালকা নাস্তার পর শেষ করে আমরা বিদায় নিলাম। টনির বাবা এবং মামা দুজনই আমার হাত ধরে দাঁড়িয়ে আছে, কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু পারছে না। ভদ্রলোক কান্না করছে। পকেট থেকে টিস্যু বের করে ওনার হাতে দিলাম আর বললাম, এখন কান্না করবেন না। যদি কোনো দিন আমার দায়িত্বের অবহেলা করি তখন না হয় শাসনের শেষে কান্না করিবেন। আমরা সবাই টনিদের বাসা থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। ঢাকা ফিরে ট্রাভেলস এজেন্টের সাথে কথা বলতে হবে ভিসার জন্য। আমি নিচে দাঁড়িয়ে থেকেও বুঝতে পারছি 3তলার বারান্দা থেকে টনি নিজের দিকে তাকিয়ে আছে, তার চোখ ছলছল করছে। আমি উপরের দিকে তাকালাম, চোখে পানির সামনে দাঁড়ানোর শক্তি আমার নাই।